এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়, এমনকি সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেটও এমনটা ঘটতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাত্র ৩৪ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর ৩২টি বড় দুর্ঘটনা কেন, যা পার্শ্ববর্তী দেশ থেকে আনুপাতিক ৩ থেকে ৪ গুণ বেশি। আমরা বাঙালি জাতি আবেগপ্রবণ, অতীতেও এমন অনেক ঘটনা দেখেছি, কিন্তু ২ দিন পর আবার সব ভুলে যাই। আর এবারের মতো হৃদয় বিদারক দৃশ্য আগে কখনো দেখিনি, যা ঘটে গেল ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে। এবার শুধু পাইলট নয়, প্রাণ গেছে শিশু, শিক্ষক ও নিরীহ সাধারণ মানুষের। এটা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি বহু দশক ধরে চলে আসা অব্যবস্থাপনার নির্মম পরিণতি? আমাদের আকাশ যদি অনিরাপদ থাকে, লাভটা কার? আমরা জাতি হিসেবে যদি বিভাজিত থাকি, উপকারটা কার? কেন আমরা এখনো ১৯৭১ থেকে বের হতে পারছি না? চলুন আজকের ভিডিওতে আমরা উত্তরটা খুঁজে দেখি, এই ঘটনার পিছনে লুকিয়ে থাকা আসল কারণগুলো। প্রথমত, এই দুর্ঘটনার সময় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ছিলেন বিমানটির ককপিট। যান্ত্রিক ত্রুটি দেখার পরও তিনি প্রাণপণে চেষ্টা করেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে নিতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আজও আমরা নিশ্চিত নই তৌকিরের ভাগ্যে ঠিক কি ছিল, তবে এটা নিশ্চিত আমরা হারিয়েছি একজন পাইলটকে, যিনি ছিলেন এই মাটির সন্তান। এখন প্রশ্ন, এই দুর্ঘটনার পিছনে আসলে দায় কার? প্রথমত, আমাদের বিমান বাহিনীতে ব্যবহৃত F-7 সিরিজের যুদ্ধ বিমানগুলো পুরনো ও যান্ত্রিক ত্রুটিতে ভরা। এই বিমানগুলোর উৎপাদন ২০১৩ সালেই বন্ধ হয়ে গেছে। এগুলোতে নেই আধুনিক রাডার, নেই গাইডেড মিসাইল, আর নেই সেই মানের নিরাপত্তা আধুনিক যুদ্ধে যেগুলো প্রায় অচল, অথচ বাংলাদেশ এখনো এসব দিয়ে আকাশ রক্ষা করার চেষ্টা করছে। তৃতীয়ত, বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় ৪০,০০০ কোটি টাকা, কিন্তু এর মধ্যে মাত্র ১০ থেকে ১৫% যায় বিমান বাহিনীর জন্য। বিমান বাহিনী পায় বাজেটের ৬০ থেকে ৭০%। এর মানে বিমান বাহিনীর জন্য পর্যাপ্ত অর্থ নেই নতুন প্রযুক্তি কেনার বা পুরনো যুদ্ধ বিমান মেরামতের। ২০১৫ সালে ১৬টি ইরাক ১৩০ ট্রেনিং জেট কেনা হয়েছিল, এরপর আর কিছু না। এমনকি ২০১৭ সালে চীন থেকে উন্নত F-7 অফার করা হলেও সেটাও নেওয়া হয়নি। এসব সিদ্ধান্তের পিছনে দাদাবাবুদের রাজনৈতিক চাপ ছিল, এটা সত্যি। আর আপনি যে রাজনৈতিক দলেরই হন না কেন, এটা আপনাকে মানতেই হবে। যারা একটু আন্তর্জাতিক রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা হয়তো এটা বোঝেন, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক, এটাই কেউ চায় না। আন্তর্জাতিক সম্পর্কে চিরশত্রু বা চিরবন্ধু বলতে কিছু নেই, সবারই স্বার্থই মূল, এটাই নিয়ম। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে দেশের কি হবে ওইটা নিয়ে ভাবে না। যত টেনশন এই আমাদের আমজনতার। এই প্রশ্নগুলো আমাদের ভাবতে হবে। এবার আসি আসল আলাপে। বিমান ঘাটে যেটা থেকে এই যুদ্ধ বিমানটি ওড়ানো হয় সেটা ঢাকার মধ্যেই। একটা সময় এই এলাকা ফাঁকা ছিল, কিন্তু এখন চারপাশে স্কুল, কলেজ, হাউজিং, মার্কেট। গুগল আর্থ থেকে বোঝা যায় ২০০০ সালের পর থেকে ঘনবসতি আশেপাশে অনেক বেড়ে গেছে। তাই এখন প্রশ্ন, এমন জনবহুল এলাকায় কেন এখনো যুদ্ধ বিমান প্রশিক্ষণ চলবে? দায় কার? অথবা এইভাবে বলা যায়, কেন বিমানবন্দরে রানওয়ে মাত্র ২.৫ মাইলের ভিতরে এত ঘনবসতিপূর্ণ এলাকা গড়ে উঠল, যার রেডিয়াসের ভিতরেই মাইলস্টোন কলেজের ক্যাম্পাস তৈরি করা হলো? আমরা সবাই জানি বাংলাদেশ টাকা আর ঘুষে সবকিছু সম্ভব। আমরা দেখেছি কিভাবে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে যায়। আমরা দেখেছি কিভাবে বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা হাজার কোটি টাকা লোপাট করেছেন। দায় সেই রাজনীতিবিদদের যারা বছরের পর বছর লুটে খাচ্ছে এই দেশটা। দায় বাহিনীগুলোর যারা চাকরি বাঁচাতে গোলামীর জীবন বেছে নিচ্ছে। দায় আমাদের নেতাদের, দায় তাদের যারা শুধু পদ পদবীর পিছনে দৌড়ায়, দেশের ভবিষ্যতের কথা না ভেবে। আর দায় আমাদের, আমরা তো প্রশ্ন তুলি না, প্রতিবাদ করি না। দুর্ঘটনার পর বহু রাজনৈতিক নেতা ছুটে যায় জায়গায়, কিন্তু অনেকে শুধু ছবি তুলতেই ব্যস্ত। তাদের প্রোটোকলের কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে দেরি হয়, উদ্ধার কাজে বাধা পড়ে। আমার এদের কথা বলতে ইচ্ছা হয় না। যারা আমাদের স্বপ্ন দেখিয়েছিল তারাও আজ বিক্রি হয়ে গেছে। এই জাতির রক্তে দুর্নীতি মিশে গেছে, তাই অন্য কোনো দেশের দরকার পড়ে না আমাদের সর্বনাশ করতে। আমরাই আমাদের শেষ করে দেই।
এই দুর্ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের আকাশ নিরাপদ না, তাই এখনই কিছু করতে হবে। দুনিয়ার যুদ্ধ শেষ হয়নি, বরং মাত্র শুরু হয়েছে। গত 1 বছরে আপনি হয়তো দেখেছেন ইউক্রেন রাশিয়া, ইরান ইসরায়েল, ভারত পাকিস্তানের যুদ্ধ। আর আমরা বাংলাদেশিরা এখনো 1971-এর গল্প পড়ে আছি। সত্যি কথা বলতে এখনো আমাদের 71-এর গল্প ধরে রাখা হয়েছে, যেন রাজনৈতিক ফায়দা আদায় করা যায়। এই যুগে যুদ্ধ শুধু বন্দুক বা সৈন্য দেয়া হয় না। আজকের যুদ্ধ মানে এআই, ড্রোন, স্যাটেলাইট, মিসাইল, সাইবার অ্যাটাক, আর এসবের কিছুই আমাদের নেই। নেই অ্যাটাক হেলিকপ্টার, নেই ড্রোন সিস্টেম, নেই লং রেঞ্জ মিসাইল, নেই আধুনিক ফাইটার জেট, নেই ইলেকট্রিক ওয়ারফেয়ার, নেই স্যাটেলাইট বা আর্লি ওয়ার্নিং সিস্টেম, নেই সাইবার ইন্টেলিজেন্স, নেই মিসাইল ডিফেন্স। তাহলে আমাদের আছে কি? মায়ের দোয়া ব্যান্ড পার্টি এয়ারফোর্স। যদি কাল বাংলাদেশ আক্রমণের শিকার হয়, গাজার থেকেও করুণ অবস্থা হবে আমাদের। তখন আমাদের এই বাহিনী আমাদের রক্ষা করতে পারবে না। গত 20 বছরে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে। আর সত্যি বলতে বাংলাদেশ এয়ারফোর্সের হাতে আধুনিক যন্ত্রপাতি বলতে প্রায় কিছুই নেই, এটাই বাস্তবতা। পুরনো যুদ্ধ বিমান বাদ দিয়ে আধুনিক প্রযুক্তির নতুন বিমান সংগ্রহ করতে হবে। ঢাকার মতো জনবহুল এলাকায় নতুন পাইলটদের দিয়ে যুদ্ধ বিমান চালানো বন্ধ করা উচিত। বিমান ঘাঁটির আশেপাশের এলাকা পরিকল্পিতভাবে রিডেভেলপ করতে হবে। স্বচ্ছ ও স্বাধীন তদন্তের মাধ্যমে দুর্ঘটনার আসল কারণ জনসম্মুখে আনতে হবে। বাজেটের বরাদ্দে বিমান বাহিনীকে গুরুত্ব দিতে হবে। এই ভিডিও শুধু একটি দুর্ঘটনার গল্প নয়, এটি আমাদের অব্যবস্থার দুর্বলতা আর অবহেলার ফল। আমরা যদি এখনই প্রশ্ন না তুলি, তাহলে কাল আবার কেউ না কেউ পুড়ে মরবে, আর আমরা শুধুই দেখব। আপনারা কি ভাবেন? কমেন্টে লিখুন। ভিডিওটা যদি চোখ খুলে দেয় তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।